নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দুটি মজার গল্প পাঠ করে শোনাব। প্রথম গল্পটি বলাইবাবু এবং দ্বিতীয় গল্পটি পরাণের ঘোড়া। আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুটি খুব মজার গল্প বলাইবাবু এবং পরাণের ঘোড়া। বাহ, আপনার কুকুরটি কিন্তু ভারী সুন্দর বলাইবাবু। কুকুর? কোথায় কুকুর? ওই তো আপনার পিছনে দাঁড়িয়ে লেজ নাড়ছে। না মশাই, ওটা আমার কুকুর নয়। ইস, দেখুন তো, আপনার কুকুর মনে করে গতকালও যে ওকে আমি লেরো বিস্কুট কিনে খাইয়েছি। হ্যাঁ, বিস্কুটের আজকাল যা দাম হয়েছে কহতব্য নয়। পয়সাটা কি তবে জলে গেল? কিন্তু মশাই, আমার কুকুর মনে করে ওকে লেরো বিস্কুট খাওয়াতে গেলেন কেন? আমার কুকুরকে লেরো বিস্কুট খাওয়ানোয় আপনার লাভ কি? হ্যাঁ আছে, ও আপনি বুঝবেন না, সামান্য একটা লেরো বিস্কুটই তো। তবে ও কিন্তু গতকালও আপনার পিছু পিছু বাজার অবধি গিয়েছিল। হ্যাঁ, পরশু দিনও, এমনকি তার আগের দিনও। অবাক কাণ্ড, কুকুরটা রোজ আমার পিছু নেয়, আমি তো তা জানতাম না। আমার যতদূর মনে হয় কুকুরটা লোক চেনে। আপনি যে একজন মহান লোক তা কুকুরটা বুঝতে পেরেছে। হ্যাঁ, আমি মহান লোক? তা মশাই, মহান কথাটার মানে কি দাঁড়াচ্ছে তা বুঝিয়ে বলতে পারেন? জীবনে কখনো কেউ আমাকে মহান বলেনি, শুনে বড় অবাক লাগছে। কি যে বলেন বলাইবাবু, মহান কথাটার জন্মই তো হলো আপনার জন্য। ও কথাটা আর কারো গায়ে তেমন ফিট করে না, কিন্তু আপনার গায়ে একদম মাপে মাপে বসে যায়। বটে, তা নয়, সবাই জানে আপনার মানুষের জন্য প্রাণ কাঁদে। আপনি দুহাতে গরিব দুঃখীকে বিলিয়ে দেন। আপনি মানুষের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন। নিতান্ত সামান্য মানুষকেও সম্মান দিয়ে কথা বলেন। জীবজন্তুর প্রতি আপনার প্রেম তো সর্বজন বিদিত। চিন্তায় ফেলে দিলেন মশাই। আমি মানুষকে নিয়ে মোটেই মাথা ঘামাই না। বাড়িতে ভিক্ষুক এলে তাড়িয়ে দেওয়া হয়, কারণ অধিকাংশ ভিক্ষুকই প্রফেশনাল নিষ্কর্মা। মানুষ নিজের দোষে বিপদে পড়ে বলে আমি কারো বিপদ আপদে বোকার মতো ঝাঁপিয়ে পড়ি না। আর অধিকাংশ মানুষই সম্মান পাওয়ার যোগ্য নয় বলে তাদের আমি পোকামাকড়ের বেশি মনে করি না। আরও একটা কথা, কুকুর বেড়াল ইত্যাদি নানা রোগ জীবাণু বহন করে বলে আমি তাদের সযত্নে এড়িয়ে চলি। আহা বলাইবাবু, এসবও তো বিবেচকের মতোই কাজ। আর তাতে আপনার মহান হতে আটকাচ্ছে কিসে? হ্যাঁ হ্যাঁ, তাতেও আটকাচ্ছে না? তাজ্জব করলেন মশাই। আগে দু চারটে গুণ বাদ গেলেও ক্ষতি নেই। গান্ধীজি কি ফুটবল খেলতে পারতেন? হ্যাঁ, বোধহয় না। কিন্তু হঠাৎ এ কথা কেন? আচ্ছা, বিদ্যাসাগর মশাই কি গান জানতেন? হ্যাঁ, জানি না তো। রবি ঠাকুর কি ক্যালকুলাস জানতেন? হ্যাঁ, না জানাই সম্ভব। তা বলে কি তাঁরা মহান নন? হ্যাঁ, তা বটে। তাহলে আপনি আমাকে মহান বানিয়েই ছাড়বেন? আগে না, আমি বলতে চাইছিলাম যে আপনি মহান হয়েই জন্মেছেন। তা আপনি যতই নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করুন, আর এটাও আপনার নিশ্চয়ই জানা আছে যে নিজেকে তুচ্ছ জ্ঞান করা মহানদেরই লক্ষণ। আমি মশাই নিজেকে মোটেই তুচ্ছ জ্ঞান করি না। আমি বিলক্ষণ জানি যে আমি একটি বড় কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর। সেজন্য আমার যথেষ্ট অহংকারও আছে। বলাইবাবু, ওই অহংকারও আপনাকে মানায়। আচ্ছা মশাই, আপনি তো গায়ে পড়ে অনেক কথা বলছেন, কিন্তু আপনাকে তো আমি চিনি না।
আপনি কে বলুন তো? কি যে বলেন, আমাকে চিনতে যাবেন কোন দুঃখে? উঁচু সার্কেলের লোকদের কাছে দেওয়ার মতো পরিচয় তো নয়। সে তো আপনার হাড় হাবাতে চেহারা আর পোশাক দেখেই বোঝা যাচ্ছে, তবু নামধাম জেনে রাখা ভালো। নাম হলো ধর্মদাস ঘোষ। তা কি করা হয় টয়? ওই সামান্য একটু ডাক্তারি করে থাকি, হোমিওপ্যাথি। তা মন্দ কি? হোমিওপ্যাথদের তো আজকাল বেশ পসার শুনেছি। তা আগে কিছু কিছু মানুষ ভাগ্য নিয়ে জন্মায়, তারা যাতে হাত দেয় তাতেই সোনা ফলে। তবে কিনা হোমিওপ্যাথিতে আমি তেমন সুবিধে করে উঠতে পারিনি, তাই ওর সঙ্গে একটু জ্যোতিষ চর্চাও করে থাকি। ওরে বাবা, আপনি জ্যোতিষীও? ওই যে বললাম, কপাল ভালো থাকলে সব কিছুতেই হাত যশ হয়, কিন্তু আমার জ্যোতিষবিদ্যারও তেমন কদর হয়নি। এবার বলুন তো ধর্মদাসবাবু, আজ গায়ে পড়ে এই খেজুর করার উদ্দেশ্যটা কি? আগে গত কয়েকদিন ধরেই আপনাকে আমি ফলো করছি। হ্যাঁ, ফলো করছেন? আশ্চর্য ব্যাপার, ফলো করছেন কেন? আগে পদাঙ্ক অনুসরণও বলতে পারেন। ভাবলাম কৃতবিদ্য লোক আপনি, বিশাল ডিগ্রি, বিশাল চাকরি, বিশাল নামডাক, তা আপনার হাওয়া বাতাস গায়ে লাগলেও উপকার আছে। তাই রোজই আপনি যখন আর 5 জনের মতো বাজার করতে বেরোন, তখন আমি আপনার পিছু নিই। হ্যাঁ, কারো পিছু নেওয়া যে অভদ্রতা সেটা নিশ্চয়ই জানেন। যে আজ্ঞে, এর জন্য আপনাকে আমি পুলিশে দিতে পারি, তা জানেন? পারেন বই কি, হ্যাঁ খুব পারেন। মান্যগণ্য লোক আপনি, পুলিশকে ডাকলে তারা ধেয়ে আসবে। উটকো লোক আমি, কি উদ্দেশ্যে ফলো করছি এটাও তো ভাববার কথা। হ্যাঁ, যাজ্ঞে, আমি পুলিশ ডাকছি না, আপনিও আর ফলো করবেন না। আজ্ঞে, তবে কি না ওই কুকুরটাও কিন্তু রোজই আপনাকে ফলো করে। কুকুরটা কেন ফলো করে তা আমি জানি না, তবে তার উদ্দেশ্য ততটা সন্দেহজনক নাও হতে পারে। হ্যাঁ, যে আজ্ঞে, আপনি বিবেচক মানুষ। আপনার কি আর কিছু বলার আছে? তেমন কিছু নয়, না বললেও চলে। আপনার হাতে হয়তো এত সময়ও নেই, ব্যস্ত মানুষ আপনি। বাজার করে এসে 4টি খেয়েই হয়তো অফিসে রওনা হবেন। আজ অবশ্য শনিবার, আপনার ছুটি, তাহলে হয়তো বিকেলের ফ্লাইটে সিঙ্গাপুর বা লন্ডন যাওয়ার আছে, কিংবা নিদেন দিল্লি টিল্লি। হ্যাঁ, সিঙ্গাপুর? খবর টবর রাখেন দেখছি। কি যে বলেন, হোমরা চোমরা মানুষরা যা করেন তাই খবর। এমনকি হেমন্ত আগরওয়ালের সঙ্গে পার্টিতে একটু আবডাল হয়ে কথা বললেও খবর, কিংবা দুবাইয়ের নটবরলালের সঙ্গে চোখাচোখি হলেও খবর। হ্যাঁ হ্যাঁ, কি 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 বললেন? আগে ও কিছু নয়, বড্ড বেশি কথা বলে ফেলি বলে আমার গিন্নিও আমাকে প্রায় বকাঝকা করেন। আমাদের কথার দামই বা কি বলুন। দাঁড়ান দাঁড়ান, বেশি কথা বলেন বটে, কিন্তু হেমন্ত আগরওয়াল বা নটবরলালের নাম তো আপনার জানার কথা নয়। বলেন কি বলাই বাবু, এ নামে কি সত্যিকারের কেউ আছে নাকি? আমি তো জিভের ডগায় যা এলো বলে ফেললাম। না মশাই না, ব্যাপারটা এখন আমার কাছে অতটা সোজা মনে হচ্ছে না। ধর্মদাস বাবু, একটু ঝেড়ে কাশুন তো। এই দেখো ফ্যাসাদ, কি বলতে কি বলে ফেলেছি। আপনি হয়তো আমার ওপর অসন্তুষ্ট হলেন। বড় মানুষরা রেগে গেলে যে আমাদের মতো চুনোপুটিদের ঘোর বিপদ। ধর্মদাসবাবু, ব্যাপারটা একটু সিরিয়াস কিন্তু।
না না বলাই বাবু, আমি আসলে আপনার ভালোর জন্যই বলতে এসেছিলাম যে আপনি একজন গণ্যমান্য লোক। আপনার কোনো অস্বস্তির কারণ ঘটুক এটা আমি চাই না। অস্বস্তিটা কিসের? এই যে ওই কুকুরটা আর আমি আপনাকে রোজ ফলো করি, কিন্তু আপনি তা টের পান না। এটা যেমন অস্বস্তি, তেমন এই আমাদের মতো আরও জনা দুই আপনার পিছু নেয় রোজ। হ্যাঁ, একজন ওই যে পানের দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে মোটা মতো, হ্যাঁ, ধুতি আর শার্ট পরা, আর একজন ওই যে দেওয়ালে পোস্টার পড়ছে, লম্বা রোগা মতো। আশ্চর্য, ওরা আমাকে রোজ ফলো করে ঠিক জানেন? আজ্ঞে, তবে হয়তো ওরা চাকরির উমেদার, কিংবা টেন্ডার দিতে চায়, কিংবা হয়তো কোনো ধান্দা আছে, কিংবা এও হতে পারে ওদের কোনো উদ্দেশ্যই নেই। না মশাই, না, ভাবিয়ে তুললেন। আপনাদের তো এমনিতেই ভাবনা চিন্তার অবধি নেই, সর্বদাই নানা রকম সমস্যার মোকাবিলা করছেন। বড় কোম্পানি হলে যা হয় আর কি। তাই আমি ভাবলাম বলাইবাবুর মতো একজন মহান মানুষকে সব দিক দিয়ে রক্ষা করাই আমাদের কর্তব্য। বিশেষ করে এখন হয়তো আপনি 30-32 কোটি টাকার একটা ডিল নিয়ে ভারী ভাবনায় আছেন, হয়তো বড় বড় নানা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তায় পড়েছেন, হয়তো 2-3টে শত্রু কোম্পানি আপনাকে নানাভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে। সব সময় যাকে এত সব সমস্যা নিয়ে ভাবতে হয়, তার কি এইসব ছোটোখাটো ব্যাপারে নজর থাকে? দাঁড়ান মশাই, দাঁড়ান। 30-32 কোটি টাকার ডিলের কথা আপনি জানলেন কি করে? এবং আর যা যা বললেন সেগুলোও তো খুব একটা আন্দাজে ঢিল ছোঁড়া নয়। ধর্মদাসবাবু, আপনি আসলে কে বলুন তো? হ্যাঁ, কে বলুন তো? আগে আমি একজন হোমিওপ্যাথ এবং জ্যোতিষী। বলিনি আপনাকে? হ্যাঁ, বলিনি? বলেছেন, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। আমাকে বিশ্বাস করা উচিতও নয়। আমি প্রয়োজনে এবং অপ্রয়োজনেও মিথ্যে কথা বলে থাকি। তবে কিনা মিথ্যে কথার ফাঁকে ফাঁকে 2-4টে সত্যি কথাও ঢুকে যায়। চালে কাঁকড়ের মতোই আর কি, যেগুলো বেছে বের করা মুশকিল। আপনি কি চান স্পষ্ট করে বলবেন? ওরে বাপরে, আপনার কাছে চাইবার মতো মুখ বা যোগ্যতা কোনোটাই কি আমার আছে? হ্যাঁ, জানি আপনি এক মহান মানুষ, চাইলেই দিয়ে ফেলবেন, কিন্তু দেখুন, চাওয়ার জন্য বুকের পাটা লাগে। আমাদের মতো নগণ্য মানুষের তো ওটারই অভাব কিনা। নগণ্য কিনা জানি না, তবে আপনি অতি বিপজ্জনক লোক। হ্যাঁ। শুরু করছি আমার আজকের দ্বিতীয় গল্প পাঠ, পরাণের ঘোড়া। ঘোড়ার মতো জিনিস হয় না, দেখতে যেমন বাহারের, খ্যামটাও তেমনি 10 মুখে বলার মতো। পরাণ সেই ছেলেবেলা থেকে ঘোড়া দেখে আসছে। তার বাবা গরান মণ্ডল ছিল শশীবাবুর আস্তাবলের ছোট সহিস। মস্ত জমিদার শশীবাবুর ভারী ঘোড়ার শখ। মেলা টাকা খরচ করে দিক বিদিক থেকে ঘোড়া কিনে আনতেন। মোট 11খানা ঘোড়া ছিল তাঁর। দুঃখের বিষয়, মোটা মানুষ বলে শশীবাবু ঘোড়ায় চাপতে পারতেন না। তার ছিল দেখেই সুখ, পরাণেরও তাই। মাঝে মাঝে বাবার কাছে ঘোড়ায় চাপবার আবদার করত ঠিকই, কিন্তু বাপ গরান ভয় খেয়ে বলতো, পাগল হয়েছিস? শশীবাবুর ঘোড়ার পিঠে তোকে চাপালে রক্ষে আছে? তদ্দণ্ডে আমার চাকরিটা যাবে। সেই ইচ্ছে মনে মনে পুষে রেখেই বড় হলো পরাণ। আর বড় হয়ে সেও তার বাপের মতোই গরিব হলো। পয়সা মোটেই হচ্ছিল না তার, তবে ঠিক করে রেখেছিল পয়সা যদি কোনো দিন হয় তবে আর কিছু নয়, নিজের জন্য একটা ঘোড়া কিনবে। তা ঘোড়া হলো না পরাণের। গন্ধেশ্বর দাসের ক্ষেতে মজুর খেটে দিন গুজরান হয় তার। অসুরের মতো খাটুনি বটে, তবে পরাণ বিয়ে থাওয়া করেনি বলে চলে যায়।
এখন তার বাতিক হয়েছে ছুটি হলেই কাগজ কলম পেন্সিল বা সস্তায় কেনা রঙের কাঠি দিয়ে ঘোড়ার ছবি আঁকা। আঁকা শেখেনি কারো কাছে, কিন্তু তাতে কি, কাউকে দেখানোর জন্য তো নয়, নিজের জন্যই সে অখণ্ড মন দিয়ে নানা ধরনের ভঙ্গিতে ঘোড়ার ছবি আঁকার চেষ্টা করে যায়। ওইটাই তার নেশা। ফুলবাড়ির হাটে একটা লোক মাঝে মাঝে পটের ছবি বিক্রি করতে আসে। তার কাছে রং তুলিও পাওয়া যায়, আর ছবি আঁকার ভূষো কাগজও। পয়সা খরচ করে সেই রং কিনে আনলো একদিন। দেখলো তুলি দিয়ে আঁকার আরও সুবিধে। প্রথমটায় মাপটাতে একটু অসুবিধে হয় বটে, তবে কিছুদিনের চেষ্টায় দেখলো ব্যাপারটা মোটেই শক্ত নয়। সারাদিন ক্ষেতের কাজ করে সন্ধেবেলা এসে পরাণ ছবি আঁকতে বসে যায়। নিজে আঁকে, নিজেই দেখে, তারপর একটু আধটু শুধরোতেও হয়। ফুলবাড়ির হাটের পটুয়া হরিরাম তার ছবি আঁকার শখ দেখে বলল, চট বা ক্যানভাসে আঁকলে তো বহুদিন টিকবে, বলে কয়েকখানা ছবি আঁকার ছোট ক্যানভাস তাকে বেজায় সস্তাতেই দিয়ে দিল। এদিকে গন্ধেশ্বর একদিন তাকে ডেকে বলল, দেখ বাপু, তুই বেশ গায়ে গতরে আছিস। আমি কেরামতের বাঁধের ধারের জমিটা রেজিস্ট্রি করতে গঞ্জে যাচ্ছি, সঙ্গে টাকা থাকবে। চলনদার হিসেবে তুই সঙ্গে যাবি, দিনকাল ভালো নয়। রাজি না হয়ে উপায় কি? একখানা মজবুত লাঠি কাঁধে নিয়ে গন্ধেশ্বরকে পাহারা দিয়ে গঞ্জে নিয়ে যাচ্ছিল পরাণ। পীরপুর শ্মশানের ধারে যখন গরুর গাড়ি পৌঁছেছে, তখনই আশপাশের বাঁশঝাড় থেকে জনা ৫-৭ লেঠেল ডাকাত বেরিয়ে এসে চড়াও হলো। পরাণ গায়ে গতরে লম্বায় চওড়ায় বেশ জোয়ান বটে, তবে তেমন বীর নয়। জীবনে মারপিট করেনি, আদতে সে নিরীহ মানুষ, তাই ডাকাতদের সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্যই তার ছিল না। তবে আর কিছু না পারুক, গন্ধেশ্বরকে সে আগলে রেখেছিল। বলেও ছিল, টাকার বটুয়াটা ছেড়ে দেন কর্তা, টাকা তো আর প্রাণের চেয়ে বড় নয়। কিন্তু গন্ধেশ্বরের কাছে তা নয়, টাকাই তার জান প্রাণ। ফলে ধুম ধারাক্কা লাঠিপেটা খেতে হলো তাকে। গন্ধেশ্বরের চেয়েও পিটুনি অনেক বেশি খেতে হলো পরাণকে। কাঁকালে চোট, মাথায় চোট, কনুইয়ের চোট। কয়েক লহমায় লুটপাট সেরে ডাকাতরা হাওয়া হওয়ার পর গাঁয়ের লোক এসে তাদের জলটল দেয়, নিয়ে গিয়ে দাওয়াতে বসায়। টাকার শোকে খুব কান্নাকাটি জুড়েছিল গন্ধেশ্বর। তারা নানা সান্ত্বনা বাক্যে তাকে ঠান্ডা করল। বাড়ি ফিরে গায়ের ব্যথা আর টাকার শোকে শয্যা নিল গন্ধেশ্বর। আর পরাণ রাত্রির বেলাতেই তার লণ্ঠন জেলে বসে গেল ছবি আঁকতে। তবে ঘোড়ার নয়, আজ যারা হামলা করেছিল তাদের মধ্যে দুজনের মুখ তার মনে গেঁথে আছে। ছবিতে মুখ দুটো ফোটানো যায় কি না সেটাই দেখছিল পরাণ, এবং দেখল ছবি দুটো প্রায় হুবহু হয়েছে। ডাক সাইডে দারোগা অনাদি সরখেল ডাকাতির তদন্তে এসে গন্ধেশ্বর আর পরাণকে মেলা জিজ্ঞাসাবাদ করলেন। চেহারার বর্ণনা চাওয়াতে পরাণ তার আঁকা ছবি দুটো এনে দেখাতেই দারোগাবাবু লাফিয়ে উঠে বললেন, এ তো ধামাল আর ধানুকা, বিস্তর কেস আছে এদের নামে। 3 দিনের মাথায় ডাকাতদের 5-7 জন ধরা পড়লে গন্ধেশ্বরের 3 লাখ টাকার 2 লাখ উদ্ধারও হয়ে গেল। অনাদি সরখেল কঠিন মানুষ হলেও রসকসহীন নন। তিনি পরাণকে একদিন থানায় ডেকে পাঠিয়ে বললেন, তুই কি ছবি আঁকিস নাকি? পরাণ ছবি আঁকাটা অপরাধ কিনা বুঝতে না পেরে খুব ভয়ে ভয়ে বলল, ওই একটু আধটু মকশ করি আর কি, মাপ করে দেন হুজুর। অনাদি গম্ভীর গলায় বললেন, মাপ করার কিছু নেই। ছবি আঁকা খারাপ কাজ তো নয় রে আহাম্মক। তোর আঁকার হাত তো দিব্যি ভালো, কার কাছে শিখিস? পরাণ হাত কচলে বলে, গরিব মানুষ হুজুর, কার কাছে শিখব, নিজেই একটু আধটু চেষ্টা করি। হাবিবপুরে সুধীর বাবুর সঙ্গে দেখা করিস, সমজদার মানুষ, আমি বলে রাখবক্ষণ। সুধীরবাবু তাঁর আঁকা দেখে ভারী অবাক হয়ে বললেন, না শিখেই যা এঁকেছিস
তাইতেই তো তাজ্জব হতে হয়। তা শুধু ঘোড়ার ছবি কেন রে? আর কিছু আঁকিস না? আগে আগে আমার ছেলেবেলা থেকেই বড্ড ঘোড়ার শখ, আর ঘোড়ার জন্যই আঁকি, নইলে আঁকার তেমন ইচ্ছে আমার হয়নি কখনো। তা আঁকার বিষয় হিসেবে ঘোড়াও কিছু খারাপ নয়, তবে অন্য বিষয়েও একটু আঁকিবুকি করলে ভালো হবে তোর। দুনিয়ায় ঘোড়া ছাড়াও কত কিছু আছে। তা আছে, তবে পরাণের মন প্রাণ জুড়ে কেবল ঘোড়ায় লাফিয়ে দাপিয়ে বেড়ায়, তা সে অবাধ্য হলো না। সুধীরবাবুর কাছে মাঝে মাঝে গিয়ে নানা বিষয়ে ছবি আঁকার তালিম নিতে লাগলো। একদিন গিয়ে দেখে সুধীরবাবুর বাড়ির সামনে একখানা চকচকে মোটর গাড়ি দাঁড়ানো, একজন বেশ বড়লোকি চেহারার ফর্সা মতো মানুষ চেয়ারে বসা, আর সুধীরবাবু তাকে পরাণের ছবিগুলো দেখাচ্ছেন। তাকে দেখিয়ে সুধীরবাবু বললেন, এই এরই আঁকা, এর নাম পরাণ মণ্ডল। হাসির কথা হলো এ ছেলেটার খুব ঘোড়ার শখ, পয়সা পেলে নাকি প্রথমেই একটা ঘোড়া কিনবে। শুনে লোকটা একটু হাসল, আর পরাণ খুব লজ্জা পেল। লোকটা খানিকক্ষণ ছবিগুলো খুব মন দিয়ে দেখে হঠাৎ মুখ তুলে পরাণকেই জিজ্ঞেস করল, একটা ঘোড়ার দাম কত? শুনে হাঁ করে রইল পরাণ। ঘোড়ার শখ তার আছে বটে, কিন্তু দরদাম সম্পর্কে কোনো ধারণাই নেই। সে মাথা টাথা চুলকে বলল, আগে আগে সেসব তো জানা নেই। লোকটা ফের হেসে বলল, ঘোড়া কিনলেই তো হবে না, তার দানা পানির জোগাড় চাই, অসুখ হলে চিকিৎসা করানো চাই, যত্ন আত্মি চাই। অত সব কি পরাণ জানে? সে শুধু জানে ঘোড়া টকবক করে ছোটে, চিহি বলে লাফায়, চামড়ের মতো লেজে ঝাপটা মেরে বাহার দেখায়। সে বলল, যে আজ্ঞে, তোমার 5টা ছবি আমার পছন্দ হয়েছে, এই নাও দাম। বলে লোকটা পরাণকে একগোছা টাকা দিল, বেশ অনেক টাকা। হাতে পেয়ে পরাণের হাঁ মুখ আর বন্ধ হয় না। তার হাবিজাবি ছবিরও যে একটা দাম হতে পারে এ সে স্বপ্নেও ভাবেনি। সে হাত জোর করে বলল, ও ও ও ছবি আপনি এমনিই নিয়ে যান, টাকা দিতে হবে না আজ্ঞে, হে যে অনেক টাকা। লোকটা স্মিত মুখে বলে, টাকা পেয়ে ঘাবড়ে যেও না হে, তোমার অনেক টাকা হবে। তোমার ভিতরে যে মাল মশলা আছে তা ভগবানের দেওয়া, দামটাও সেই জন্যই। সকলের কি আর ওসব মাল মশলা থাকে? তা পরাণের অবাক ভাবটা অনেকক্ষণ চেপে রইল তার ভোম্বল মাথায়। 2 দিন কাজে কামাই দিয়ে উড়ু উড়ু মন নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ালো সে। ব্যাপারটা এখনও সে তার বোকা মাথা দিয়ে ঠিক বুঝে উঠতে পারছে না। সুধীরবাবু তাকে ডেকে বললেন, মজুর বৃত্তি ছেড়ে দিয়ে ছবি নিয়ে পড়ে থাক, ও ছোট কাজে আর তো দরকার নেই তোর, ডাল ভাতের অভাব না হলেই হলো। কাজ ছাড়ার কথা বলতে যেতেই গন্ধেশ্বর হাউড়ে মাউড়ে করে তেড়ে, এ কাজ ছাড়বি মানে? ছাড়লেই হলো? আমার তাহলে চলবে কি করে? আর তুই খাবি কি? পরাণ বলল, আগে আগে আমার অন্য উপায় হয়েছে, আর ভাত ছড়ালে কাকের অভাব হবে না, মজুর অনেক পাবেন। গন্ধেশ্বর মাথায় হাত দিয়ে বসে পড়ল, চোখে জল। বলল, তা জানি, কিন্তু তোর সঙ্গে যে আমি আমার মেয়ে ফুলির বিয়ে দেব বলে ঠিক করে রেখেছি। পরাণ 3 হাত পিছিয়ে গিয়ে জিভ কেটে বলে, বিয়ে? ও বাবা, ওর মধ্যে আমি নেই, বউ বড় ঝামেলার জিনিস, তার ওপর ফুলি, সে পয়সাওয়ালা বাপের আদুরে মেয়ে, আমাকে মানুষ বলেই গণ্য করবে না। গন্ধেশ্বর হাপুস নয়নে বলে, তা তুই কি পাত্তর খারাপ? সেই যে ডাকাতের হাত থেকে আমার প্রাণ রক্ষে করতে মার খেয়েছিলি, সেই থেকে তোকে এ বাড়ির সকলের পছন্দ, ফুলিরও ভারী ইচ্ছে। পরাণ সবেগে মাথা নেড়ে বলে, সে হয় না। গন্ধেশ্বর ফুঁসে উঠে বলে, দারোগা বাবুরও ইচ্ছে।
পরাণ ভারী মুশকিলে পড়ে গেল। দারোগাবাবু অনাদি সরখেল ভারী ভালো চোখে দেখেন তাকে। তার অবাধ্য হওয়াটা কাজের কথা নয়। গন্ধেশ্বর বলল, ওরে শোন, বিয়েতে আমি তোকে একটা ভালো ঘোড়া কিনে দেবো বলে ঠিক করেই রেখেছি। তোর যে ভারী ঘোড়ার শখ সে কথা সবাই জানে কি না? পরাণ একটু হাঁ করে থেকে ঢোক গিলে বলল, হ্যাঁ, তবে আর কথা কিসের? তা পরাণের এখন বউ হয়েছে, একটা শাঁসালো শ্বশুর বাড়ি হয়েছে, বেশ কিছু টাকাও হয়েছে। তবে সবচেয়ে বড় কথা, তার এখন একটা টকবগে তেজি দৌড়বাজ এবং দুষ্টু ঘোড়াও হয়েছে।